আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চলছে জানালেন প্রধানমন্ত্রী। করোনা পরবর্তী বিশ্বের জন্য তরুণদের উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসার আহ্বান। কোভিডে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু। কোরবানির হাটে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। পুলিশের স্থাপনা ও যানবাহনে আত্মঘাতী জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তার জোরদার। মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। এবং এক মাসেরও বেশি সময়ের কয়েক দফা বন্যায় বিপর্যস্ত অনেক জেলার জনজীবন। রাজধানীর পূর্বাঞ্চলেও বন্যার পানি। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে করোনাকালে সাধারণ মানুষের টিকে থাকার লড়াইয়ের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচার করা হচ্ছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২০-এর ভার্চুয়াল উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরবর্তী বিশ্বের জন্য উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা নিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। একটি স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য সমতা ও সমৃদ্ধি, এমন প্রতিপাদ্যে এবারে ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২০ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংকট মোকাবেলা ও ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে $১২ বিলিয়ন প্যাকেজ ঘোষণার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারীর সময় ও পরবর্তীতে তরুণদের ভবিষ্যৎ নির্মাণে সিদ্ধান্ত নেয়ার বিরাট সুযোগ রয়েছে। COVID-19 has shown that we must cherish the vitality of the youth. It has been observed that people live in cherishing natural environment are fighting its pandemic better. Hence, we must work together to uphold basic features of the environment in our everyday life. The youth has great opportunity to be part of this decision making by engaging themselves with ideas and innovations to build a future which they think would be resilient and sustainable. নানা সংকটের মধ্যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তাদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। Bangladesh has given shelter to more than 1.1 million forcibly displaced Rohingyas from Myanmar. We thank the OIC and all the member states for extending their generous assistance towards one of the most persecuted populations in the world. Despite systematic denial, we are trying to arrange for their safe, secure, and dignified return to their motherland with the help of the international community. এই আয়োজনের মধ্যে দিয়ে এবারই বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ পুরস্কার চালু করা হলো। অনুষ্ঠানে ওআইসি মহাসচিব এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সহ বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীরা ভার্চুয়ালি যোগ দিয়েছেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৫৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইসরাফিল আলম গত কয়েকদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। সকাল ৬টা ২০ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৬ জুলাই ইসরাফিল আলমের করোনা ভাইরাস শনাক্ত হয়, তখনই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
কিছুটা সুস্থ হলে তিনি বাসায় চলে যান। 15 জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা ভাইরাস নেগেটিভ আসে। 17 জুলাই ফুসফুসের জটিলতায় অসুস্থ হয়ে পড়লে আবারও ইসরাফিল আলমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। শ্রমিক নেতা ইসরাফিল আলম 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হিসেবে আরও 2772 জন শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন 37 জন। মৃত্যুহার এবং গড় শনাক্তের হার দুটোই ঊর্ধ্বমুখী। এরকম অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে কোরবানির হাটে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চকর মালিথার রিপোর্ট। গত কয়েকদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা একই রকম থাকলেও ওঠানামা করছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার। তবে মোট শনাক্তের দিনওয়ারি গড় কমানো যাচ্ছে না, যা ঊর্ধ্বমুখী সংক্রমণের প্রমাণ। এ হার এ যাবৎকালের সর্বোচ্চ 20.12%। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 12,544, পরীক্ষা 12,859, শনাক্ত 2,772 জন, শনাক্তের হার 21.56। এ সময় মৃত্যু সংখ্যা 37, সুস্থ 1,801 জন। দেশে মোট আক্রান্ত শনাক্ত 2,26,225, চিকিৎসাধীন 97,577 জন, সুস্থ 1,25,683, মৃত্যু 2,965। শনাক্ত হয়েছে 2,772 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,965 জন। কোরবানির হাটে ক্রেতা বিক্রেতা সহ সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। সামনে কোরবানি ঈদ উপলক্ষে গরুর হাটের যে নীতিমালা বা নিয়ম স্বাস্থ্যবিধি বলা হয়েছে, সেই স্বাস্থ্যবিধিগুলি সর্বাত্মকভাবে মেনে চলুন। নিজেকে সুরক্ষিত রাখুন, পরিবারের সকলকে সুরক্ষিত রাখুন। ঈদের ছুটিতে আনন্দের সময়গুলোতে সঠিকভাবে মাস্ক পরতে বলেন ডাক্তার নাসিমা সুলতানা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিন বিশ্লেষণ। দিনের বুলেটিনে সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে ঢাকা মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার উৎপলা মজুমদার করোনার বিষয়ে সতর্কতাগুলোকে হালকাভাবে না নিতে পরামর্শ দিয়েছেন। সক্ষম দম্পতিদের করোনাকালে গর্ভধারণের পরিকল্পনা না করতে অনুরোধ করেছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। গোটা পৃথিবী এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মহামারী করোনার ভয়াল গ্রাসে জর্জরিত পৃথিবীর প্রতিটি দেশ, আমাদের বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। প্রতিদিন আমাদের দেশে 30 থেকে 50 বা তারও বেশি সংখ্যক মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। ব্যাপারটাকে আমাদের হালকাভাবে নিলে হবে না। যদিও আমাদের নমুনা সংগ্রহের পরিমাণ কমে এসেছে, কিন্তু নমুনা সংগ্রহের পরিমাণ যত বাড়বে তত কিন্তু আমাদের কেস ডিটেকশন হবে। সুতরাং আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, জনসমাগম এড়িয়ে চলি, যতটা সম্ভব নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। যে সমস্ত সক্ষম দম্পতি গর্ভধারণের জন্য প্ল্যানিং করছিলেন তাদের ক্ষেত্রে বলবো মিনিমাম আগামী 2-3টি মাস অপেক্ষা করুন। যে সমস্ত মায়েরা অলরেডি গর্ভবতী হয়েছেন তারা নিজেরা এবং তাদের গর্ভস্থ সন্তানকে সুরক্ষিত রাখার জন্য নিয়মিত টেলিমেডিসিনের শরণাপন্ন হবেন। গর্ভবতী অবস্থায় করোনাতে আক্রান্ত হলে তার ইফেক্ট কতটুকু ভয়াবহ হতে পারে তা কিন্তু আমরা জেনে গেছি। তো আসুন আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করি। রাজধানীতে আত্মঘাতী জঙ্গি হামলা এড়াতে মাঠ পর্যায়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে পুলিশের সকল স্থাপনা ও যানবাহনে। তবে কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা বলেছেন নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করলেও বড় ধরনের হামলার সক্ষমতা জঙ্গিদের নেই। এনামুল কবির রূপমের রিপোর্ট। ঈদুল আজহা সামনে রেখে বেঙ্গল উলায়াত ঘোষণার নামে নিজেদের অস্তিত্ব জানান দিতে হামলার প্রস্তুতি নিচ্ছে জঙ্গিরা। এমন খবরে রাজধানীতে পথে পথে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ও মাজার কেন্দ্রিক মসজিদে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দর, কূটনীতিক পাড়া ও পুলিশ স্টেশন সহ সকল স্থাপনায়।
ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও সতর্ক থাকতে বলা হয়েছে সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের। তারা যেহেতু ধর্মীয় ভুল ব্যাখ্যায় বিশ্বাস করে, তারাও মনে করে যে ঈদের সময় ঘটনা ঘটালে ঈদের আগে পরে এই সময় তারা বেশি পুণ্যের অধিকারী হবে। যদিও তাদের নেটওয়ার্ক বা সাংগঠনিক অবস্থা সেইভাবে একেবারেই তেমন কোনো শক্তিশালী অবস্থান, তাদের সাংগঠনিক কাঠামো সেটি নাই, তারপরেও বিচ্ছিন্নভাবেও যাতে কেউ কোনো ঘটনা না ঘটাতে পারে সেই জন্যই আমরা সতর্ক অবস্থানে রয়েছি। নিষিদ্ধ হলেও কোনো জঙ্গি গোষ্ঠী এখনো অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলছেন গোয়েন্দারা। চলতি বছরেই আল্লাহর দলকে সরকার নিষিদ্ধ ঘোষণা করে। নিষিদ্ধ ঘোষণার পরে যারা আগে এই আল্লাহর দলের সাথে সম্পৃক্ত ছিল তারা অনেকেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। নিষিদ্ধ ঘোষণার পরেও যারা সক্রিয় আছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। রাজধানীতে শুক্রবার রাতের বোমা বিস্ফোরণকে পটকাবাজি ও শনিবার রাতে ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে বোমা পেতে রাখার ঘটনাকে বোমার মতো বস্তু ফেলে রেখে ভীতি ছড়ানোর চেষ্টা বলছেন গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর পূর্বাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন নিম্নাঞ্চলের অনেক মানুষ। এলাকাগুলোতে বন্যার পানি বাড়তে থাকায় আতঙ্কে দিন গুনছেন তারা। আলিয়াসগড়ের ভিডিওতে আফরোজা হাসির রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের পথ ধরে পূর্ব দিকে যাওয়ার সময়ই চোখে পড়ে বন্যার পানি বাড়তে থাকার চিত্র। ওই ওয়ার্ডের বাবুর জায়গা নামের অপেক্ষাকৃত নিচু এলাকাটির প্রায় সব বাড়িতেই বন্যার পানি। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন পানিবন্দী মানুষ। কি গো চাচি, পানির মধ্যে কি করছে? বড় পানি আডুর উপরে মানে সমান পানি, সব নষ্ট হয়ে গেছে। মাছ যা আছে সব পানির তলে, ঘাট মাছ যা আছে সব পানির তলে। যা একটা ফুল আছে, ফুল হইলে হাত পাগল হয়ে রয়েছে, কিছুই পাই না। নিজে কত কষ্ট করে চলি মনে ফেনে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের বাবুর জায়গা এলাকার অনেক মানুষই এখন বন্যার পানিতে ভাসছেন। একে তো করোনাকালে তাদের আয়ের উৎস একদমই সীমিত হয়ে এসেছে, তার উপর মরার উপর খারাপ ঘা হিসেবে যোগ হয়েছে এই বন্যার পানি। এখন তাদের একবেলা খাবারের পর মনে প্রশ্ন জাগে, পরের বেলা খাবার জুটবে তো? অনেকেই গবাদি পশু সহ আশ্রয় নিয়েছেন একটি ঘরে। নিরাপদ খাবার পানির তীব্র সংকটে ভুগছেন তারা। করোনা কারণে মানুষের ব্যবসা বাণিজ্য নাই, এখন বন্যার মধ্যে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছে মানুষ। আমরা চলার কষ্ট না খাওয়ার কষ্ট, এদের পোলাপান কি খাওয়াই কি করি কোন? গরু ছাগল নিয়ে পোলাপান নিয়ে এক ঘরের মধ্যে বাস করতেছি, কোনো খাওয়ান টাউনের খবর নাই। খাবার পানিরও সমস্যা, পানি ডুবে যাইতেছে, এখন খাবার পানিও পাওয়া যায় না। আর না বালা পানির সাথে তো পচা পানিও আসতেছে, কারণ এটাই আমাকে খায়া জীবন বাঁচান লাগে। রানতে পারি না, গরু বাছুর কত কষ্ট করতেছে, দেন পানির মধ্যে বাঁচতেছে। এখন আমাদেরও খাবার নেই, গরু বাছুরের খাবার নেই। বোরান, বেড়াইদ, সাতারকুল, ঢাকা নারায়ণগঞ্জের মধ্যবর্তী ডেমরা সহ রাজধানীর পূর্বাংশের নিম্নাঞ্চলের এলাকাগুলোতে বন্যা ঠেকানোর মতো বাঁধ না থাকায় পানি বেড়ে চলেছে। পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা ওয়াসা পানি নিষ্কাশনের জন্য 5টি স্থানে পাম্প বসালেও তা পূর্বাংশের নিম্নাঞ্চলকে বন্যামুক্ত করতে পারবে না বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2020 খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কাজের প্রতিবেদন উপস্থাপন করা হয়। বন্যা দীর্ঘস্থায়ী হলে তা মোকাবেলার জন্য কাজ করছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংবাদের জন্য বাংলাদেশের ৭৫% মানুষ নির্ভর করে টেলিভিশনের উপর। ফেসবুকের উপর নির্ভর করা মানুষের সংখ্যা আলাদাভাবে দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালের চেয়ে বেশি। তবে সংবাদবোধ কম থাকার কারণে অনেকে বুঝতেই পারছেন না ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে প্রচার হওয়া অনেক কিছুই আসলে গুজব এবং অসত্য বা ভুল তথ্য। সংবাদ সংশ্লিষ্টরা তাই মানুষের সংবাদবোধ গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। রোকসানা আমিনের রিপোর্ট। আগের চেয়ে অনেক কমে এলেও প্রতিদিন পাঠকের দোরগোড়ায় পৌঁছে যায় সংবাদপত্র। অনলাইন পোর্টালে মিনিটে মিনিটে প্রকাশিত হয় খবর। 24 ঘন্টা সংবাদ পরিবেশন করছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল।
তবে মূলধারার সংবাদ মাধ্যমকে ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে, যে সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে প্রচার হওয়া অনেক কিছুই আসলে মিথ্যা। বোধটা যদি না থাকে, সাধারণ মানুষ কতটা সেটা বুঝতে পারে। এমআরডিআই এবং ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে, পৃথিবীর অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও সংবাদ সজ্ঞানতা কম থাকায় সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যমের মধ্যে পার্থক্য করতে পারেন না অনেকে। বাংলাদেশে সংবাদের প্রধান সূত্র হিসেবে, উৎস হিসেবে সংবাদপত্রের অবনমন হচ্ছে, যেটি দখল করে ফেলেছে ফেসবুক। 9.4% মানুষ মত দিয়েছে যে তারা প্রধান উৎস হিসেবে সংবাদের জন্য বাংলাদেশে ফেসবুক ব্যবহার করে থাকে, যেখানে 8.4% রেসপন্ডেন্ট বলেছেন সংবাদপত্র ব্যবহার করেন। একটা বড় জায়গা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল পর্যায়ে থেকে অ্যাটলিস্ট এইচএসসি পর্যন্ত কোথাও না কোথাও সেই কোর্স থাকতে পারে বা থাকা উচিত, যেটা আমাকে এখন যে বিশাল তথ্যের যে সমুদ্রের মধ্যে আমরা আছি, বিশেষ করে ইন্টারনেট বিপ্লবের কারণে, সেই তথ্যের কোন তথ্য সঠিক কোন তথ্য বেঠিক সেটা আমাকে বোঝার জন্য সেই জ্ঞানটা আমার প্রয়োজন পড়বে। বিশ্বব্যাপী সাংবাদিকতায় যে পরিবর্তন, সে বিষয়টি উঠে আসে অনলাইন আলোচনায়। এইটা শুধু সোশ্যাল মিডিয়াকে আমরা দোষ দিব না, অনেক বড় বড় ট্রাস্টেড সংবাদ মাধ্যম এই কাজ করছে। তো তার মানে হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় বসবাস করছি যেখানে এই সীমারেখা নির্দিষ্ট করা একটু কঠিন। আস্থা তৈরি হওয়ার জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন মিডিয়ার নিউজটাকে আমি নিচ্ছি এবং যেটা আমি আস্থার সাথে নিচ্ছি। মিডিয়ামগুলোরই ফরম্যাট হয়তো চেঞ্জ করতে হবে, এবং একটা এই চেঞ্জড ফরম্যাটে, চেঞ্জ কন্টেন্টে আমাদের সোসাইটি হয়তো অনেক বেশি উপকৃত হবে। সাধারণ মানুষের মধ্যে সংবাদ সজ্ঞানতা গড়ে তুলতে স্কুল পর্যায় থেকে পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করা সহ প্রচারমূলক কর্মসূচির সুপারিশ করেন বিশেষজ্ঞরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ তথ্য জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন পরাগ আজিম। সরাসরি তার কাছে যাচ্ছি। পরাগ, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে? কৃষি মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর বা সংস্থার 260 জন কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 5 জন। চিকিৎসাধীন ও আইসোলেশনে রয়েছেন 116 জন কর্মকর্তা কর্মচারী, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 139 জন। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের অন্যান্য ফ্রন্টলাইনারদের মতোই প্রয়োজনে ঝুঁকি নিয়ে হলেও কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। করোনা ভাইরাস পরিস্থিতিতে সীমিত আকারে পালন হবে চলতি বছরের হজ। তবে এবার হজের খুতবা শোনা যাবে বাংলা ভাষায়। গত বছর আরবির পাশাপাশি মোট 5টি ভাষায় হজের খুতবা প্রচার করা হয়েছিল। এবছর মোট 10টি ভাষায় হজের খুতবা প্রচার করা হবে। সেখানে নতুন করে জায়গা করে নিয়েছে বাংলা ভাষা। এর পাশাপাশি ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, তুর্কির মতো ভাষাগুলোতে হজের খুতবা প্রচার করা হবে। এবার মাত্র 1000 ব্যক্তি হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সৌদি নাগরিক থাকবেন 300 জন এবং বাকি 700 থাকবেন সারা বিশ্বে থেকে আগত মুসল্লিদের। আরও দুটি খবর রয়েছে বিদেশের। একটি হচ্ছে যে 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে 60,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ভারতে একদিনে প্রায় 50,000 শনাক্ত। মোট শনাক্ত 14,35,000। মৃত্যু 32,771 জনের। বার্তা কক্ষ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সামির। পরাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পরাগ আজিম। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন পরীক্ষায় মডার্নাকে আরো $472 মিলিয়ন সহায়তা। অস্ট্রেলিয়ায় একদিনে মৃত্যুর রেকর্ড। চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। 3টি শিল্প বিপ্লবে বাংলাদেশ পিছিয়ে ছিল, কিন্তু 4র্থ শিল্প বিপ্লবে অনেক বড় দেশের চেয়েও আমরা এগিয়ে। মন্তব্য তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জন্মদিন উপলক্ষে মুজিব থেকে সজীব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
তার মতে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের রূপকল্পেই বাংলাদেশ সঠিক সময়ে চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হয়েছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার হাসান মুরাদ। বইটিতে ১৫০ শতাধিক সংবাদচিত্র স্থান পেয়েছে। ডিজিটাল বাংলাদেশের স্লোগান যেখানে আমরা ২০০৮ সালে দিয়েছি, সেখানে ডিজিটাল ভারতের স্লোগান দিয়েছে ২০১৪ সালে। এমনকি আমাদেরও বেশ কয়েক বছর পর ডিজিটাল দেশ রচনার স্লোগান দিয়েছে যুক্তরাজ্য। অর্থাৎ আমরা প্রথম ৩টি শিল্প বিপ্লবে পিছিয়ে থাকলেও চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আমরা সঠিক সময়ে সংযুক্ত হয়েছি। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে করোনা মোকাবেলায় সম্ভাব্য ভ্যাকসিনের কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষায় দ্বিতীয় ধাপে মডার্নাকে আরও $472 মিলিয়ন দিয়েছে সরকার। দেশটিতে নতুন করে ৫৪,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ভারতে একদিনে সর্বোচ্চ প্রায় ৫০,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়ায় রোববার একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে টিকে থাকার এক নতুন লড়াইয়ে মানুষ। ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি তাদের সংগ্রামের কথা। আজ কথা বলেছি রাজধানীর মহাখালীর সাথী বেগমের সঙ্গে। আগে ফুটপাতে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতেন তিনি। করোনাকালে চা বিক্রি বন্ধ হওয়ায় এখন মাস্ক, স্যানিটাইজার বিক্রির নতুন পেশায় নিজেকে সম্পৃক্ত করেছেন সাথী। আমি আগে চায়ের দোকান করতাম, চা বিক্রি করতাম। এখন চায়ের দোকান চা বিক্রি হয় না, সেই জন্য আমি করোনার এই মাস্ক এবং এই যে হ্যাক্সেসল, এই যে সয়াবলন, এগুলো আমি বিক্রি করি। এখন আগের মতো দিন চলে না, যেমন বিক্রি হয় না। আগে প্রথম যখন করোনা ছিল, প্রথম অবস্থায় ভালো বিক্রি করছি, ভালো বিক্রি হয়েছে, ভালো সংসারে খরচাপাতি দিয়ে সংসার চালাতে পারছি। এখন বর্তমান বিক্রি কম হয়, এই কারণে সংসারটা ভালো মতো চলে না এবং খুব কষ্টের মধ্যে আমরা দিন যাপন করছি। এখন কি করব? এখন এই করোনা কতদিন থাকবে আর কতদিন এরকম আমরা কষ্ট করব আর এইভাবে দিন কাটাবো? আমরা নিজেরা বুঝতে পারতেছি না আমরা কি করে খাবো। এবারে কৃষি সংবাদ। রংপুরে বিখ্যাত হাড়িভাঙা আম এই মৌসুমেও সারা দেশে বিশেষ সমাদর পেয়েছে। উৎপত্তিস্থল রংপুরে সুস্বাদু ও আঁশবিহীন এই আম কৃষি অর্থনীতিতে রাখছে বড় ভূমিকা। হাড়িভাঙা আমকে ঘিরে রংপুরে নানা উৎসব আয়োজনও চলছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সুন্দরবনকে প্রাকৃতিকভাবে পুনর্গঠনের সুযোগ করে দিতে আগস্ট পর্যন্ত পর্যটন সহ সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা চেয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের এমন উদ্যোগ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন সুরক্ষায় ভূমিকা রাখবে বলে আশা করছেন পরিবেশবিদরা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 16 পয়েন্ট বেড়ে 4145 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 344টি কোম্পানির 437 কোটি 18 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 65 কোটি 63 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 117টির, কমেছে 67টির এবং অপরিবর্তিত রয়েছে 160টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি অশোক লিল্যান্ড ফাদাটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে